হে রুট, আসসালামু আলাইকুম। টেক বির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের টপিকস হচ্ছে র্যাম কি বা র্যাম কীভাবে কাজ করে। তো চলুন বেশি কথা না বলে এর টপিক্সের ভিতরে চলে যায়। তো র্যাম সম্পর্কে আমাদেরকে জানতে হলে আমাদের একটি বিষয় সম্পর্কে একটু সঠিক ধারণা রাখতে হবে যে আমাদের মেমোরিটা কি, মেমোরি কীভাবে কাজ করে। তো মেমোরি হচ্ছে একটি স্টোরেজ ডিভাইস বা একটি স্টোরেজ আমাদের বিভিন্ন তথ্য সংরক্ষণের একটি ডিভাইস। তো আমরা ওইখানে মেমোরিতে আমরা বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে পারি। তো এটা আমরা প্রায় সবাই জানি। তো বর্তমানে যুগের যে মেমোরিগুলো ওইগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী দিয়ে তৈরি। মেমোরিগুলোর ডাটা বা তথ্য মস ট্রানজিস্টর বা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি বিভিন্ন ধরনের মেমোরি সেলের মধ্যে সংরক্ষিত থাকে যে ডাটাগুলা ওইগুলা। তো মেমোরির যদি টাইপসের দিকে যেতে চাই, দেয়ার আর টু টাইপস অফ মেমোরি। ওইগুলো হচ্ছে ভোলাটাইল মেমোরি, এক ভোলাটাইল মেমোরি, দুই নন ভোলাটাইল মেমোরি। তো আমাদেরকে আগে জানা উচিত যে ভোলাটাইল মেমোরি কী আর নন ভোলাটাইল মেমোরি কী। তো ভোলাটাইল মেমোরি হচ্ছে সেসব মেমোরি যেগুলো তথ্য অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারে, যেমন আমাদের বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক, মোবাইলের রম ইফি রম বা ইফি রম, এইসব জাতীয় যে মেমোরিগুলো যেগুলো অনেক দিন ধরে তথ্য সংরক্ষণ করে রাখতে পারে ওইগুলো হচ্ছে ভোলাটাইল মেমোরি। আর নন ভোলাটাইল মেমোরি হচ্ছে ওইসব মেমোরি যেগুলো তথ্য বেশিক্ষণ ধরে সংরক্ষণ করে রাখতে পারে না। যতক্ষণ পর্যন্ত ইলেকট্রিক বা ফ্লো থাকে ততক্ষণ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে সংরক্ষণ করে রাখতে পারে, ওইগুলোকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। আর র্যামও ওইরকম একটি নন ভোলাটাইল মেমোরি। তো নন ভোলাটাইল মেমোরি যদি উদাহরণ দিকে যেতে চাই তাহলে আমরা দেখতে পাবো নন ভোলাটাইল মেমোরির ভিতরে রয়েছে ডি র্যাম বা ডাইনামিক র্যাম আর এস র্যাম বা স্ট্যাটিক র্যাম। এখানে এস র্যামটা মূলত আমাদের ক্যাশি, বিভিন্ন ধরনের ক্যাশি সংরক্ষণের ক্ষেত্রে এস র্যামটা ব্যবহার করা হয়। আর আমাদের যে ডি র্যামটা মূলত ব্যবহার করা হয় আমাদের যে আমরা মূলত যে র্যামটা চিনি ওইটা হচ্ছে মূলত ডাইনামিক র্যাম। তো ডাইনামিক র্যাম তো ডাইনামিক র্যাম কীভাবে কাজ করে তো আমরা ওইটা সম্পর্কে পরবর্তীতে জানবো। তো আসুন জেনে নেওয়া যাক ডি র্যাম বা ডাইনামিক র্যাম কি। ডাইনামিক র্যাম বা ডি র্যাম বা ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে সেসব র্যাম যেগুলো তথ্যকে এলোমেলোভাবে র্যান্ডমলি সংরক্ষণ করতে পারে। আর এইসব তথ্য ইলেকট্রিক ফ্লোয়ের মাধ্যমে সেমিকন্ডাক্টরগুলোতে সংরক্ষিত থাকে। এই জন্য আমরা যদি ইলেকট্রিক ফ্লো বন্ধ করে দিই তখন তথ্যগুলোর সাথে সাথে মুছে যায়। আপনারা দেখবেন যে আমাদের কম্পিউটারেতে আমরা যদি যে র্যামগুলো আমরা যদি অফ করে দেই তাহলে দেখবেন যে র্যামের যে চলা যে উইন্ডোগুলো কিন্তু অফ হয়ে যায়। এটি হচ্ছে র্যামের মূল বৈশিষ্ট্য। আর র্যামগুলো অনেক ফাস্ট হয়, এই জন্য আমরা এই ক্ষেত্রে র্যামগুলো ব্যবহার করি। তো র্যাম আসুন এখন জেনে নেওয়া যাক র্যাম কীভাবে কাজ করে। তো বিষয়টি জানার জন্য আমাদের আগে একটু টেকনিক্যালি জানিয়ে দিই, তারপর একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, অনেকে হয়তো বা নাও বুঝতে পারেন। তো টেকনিক্যালি বিষয়টা কীভাবে কাজ করে আমরা তো জানি সকল ইলেকট্রনিক বা বিভিন্ন স্মার্ট ডিভাইসের মধ্যে হার্ড ডিস্ক থাকে, তারপর একটা র্যাম থাকে, তারপর একটা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে। তো র্যামটা কী করে, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং হার্ড ডিস্কের মধ্যবর্তী জায়গায় একটি সেতুর মতো কাজ করে। সেতুর মতো বলতে যদি আমরা জানি হার্ড ডিস্ক তো হচ্ছে ভোলাটাইল মেমোরি, যেখানে আমরা বিভিন্ন ধরনের সচরাচর যে স্টোরেজ হিসেবে ব্যবহার করি ওইটাই ভোলাটাইল মেমোরি। তো ওইখানে তো তথ্য সংরক্ষণ করা থাকে, অনেক দিন যাবৎ সংরক্ষণ করা যায়। তো ওইখান থেকে তথ্যগুলো কী হয় যে র্যামগুলো সিপিইউর মধ্যে আনতে সাহায্য করে। তো র্যামগুলো এক ধরনের গাড়ির মতো, যে সেতুর যে গাড়ি আছে গাড়ির স্পিডের মতো বা কাজ করে। তো ওইগুলো যখন যত স্টোরেজে যত তথ্য র্যাম নিয়ে আসতে পারে সিপিইউতে
ততটুকু সিপিইউ প্রসেস করতে পারে বা আমাদের প্রসেসর প্রসেস করতে পারে। এর জন্য র্যাম অনেক গুরুত্বপূর্ণ। এখানে র্যাম মূলত এই কাজগুলোই করে। এখানে এখন আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাই বিষয়টা। তো উদাহরণ দিতে গেলে আমরা আমাদের বর্তমানে যে হট টপিকস যেমন আমাদের পদ্মা সেতু দিয়ে বিষয়টা বোঝালে হয়তো অনেক সহজ হবে। তো বিষয়টা এরকম যে ধরেন পদ্মা সেতুর যে বিভিন্ন ফিলার বা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ওইগুলো কিন্তু মূলত চীন থেকে আসে। তো আমরা বিষয়টা চীনকে যদি আমরা হার্ড ডিস্ক হিসেবে বিবেচনা করি এবং আমাদের যে পদ্মা সেতুর যে মেইন জায়গা বা ওইটাকে যদি আমরা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হিসেবে বিবেচনা করি, এখন আমাদের যে মাল পরিবহনের যে ভেহিকল বা এক্ষেত্রে জাহাজ বেশি ইউজ করা হয়, তো আমরা জাহাজটাকে আমরা র্যাম হিসেবে বিবেচনা করি। তো এই ক্ষেত্রে আমাদের জাহাজের ক্যাপাসিটি যত বেশি হবে তথ্যগুলোকে আমাদের হার্ড ডিস্ক থেকে আমাদের সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে আনতে পারবে। এই ক্যাপাসিটি হচ্ছে মূলত আমরা যে জিবি গিগাবাইট হিসেবে বলে থাকি যে এত জিবি মেমোরি। এই বিষয়টা মূলত আমরা ক্যাপাসিটিকে বুঝিয়ে থাকি। যত বেশি ক্যাপাসিটি তত বেশি তথ্য হার্ড ডিস্ক থেকে আমাদের সিপিইউর ভিতরে আনতে পারবে। তো এই জন্য আমরা অনেকেই যেমন 8 জিবি 12 জিবি বর্তমানে 16 জিবি ইত্যাদি আবিষ্কার হচ্ছে। তো মূলত র্যাম এভাবে কাজ করে, তথ্যগুলো এনে দেয়। আর র্যাম অনেক ফাস্ট হওয়ার কারণে তথ্যগুলো অনেক তাড়াতাড়ি আনতে পারে। তো র্যামের কাজ মূলত এটাই। আর আমাদের মধ্যে অনেকের ধারণা থাকে যে আমাদের বিভিন্ন ধরনের রম বা হার্ড ডিস্ককে আমরা র্যামে রূপান্তর করতে পারি। আসলে বিষয়টা ওরকম না, যে আমাদের হার্ড ডিস্কের যে স্পিড আর আমাদের র্যামের যে স্পিড ও অনেক আকাশ পাতাল তফাৎ। যে আমাদের হার্ড ডিস্কের স্পিড অনেক কম থাকে আর আমাদের হার্ড ডিস্ক তৈরি করতে যে কষ্ট অনেক কম পড়ে। কিন্তু আমাদের র্যাম একটা 8 জিবি বা একটা 4 জিবি র্যাম তৈরি করতে যে ধরনের কষ্ট পড়ে, কিন্তু একটা 16 জিবি বা 32 জিবি বা 128 জিবি যে হার্ড ডিস্ক বা রমগুলো ওইগুলো তৈরি করতে তত টাকা প্রয়োজন হয়, অনেক কম টাকা প্রয়োজন হয়। এক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে এখানে স্পিডের বিষয়, ওইগুলোতে স্পিড কম থাকে। তো আমরা অনেকেই রূপান্তর করে থাকি। আসলে রূপান্তর করলে বিষয়টা কি দাঁড়ায় যে আমাদের হার্ড ডিস্ক আর সিপিইউর মধ্যে যে তথ্য আনা নেওয়া ওইটা স্পিডটা কমে যায়, তখন আমাদের ডিভাইসগুলো ল্যাগ করে। তো এইগুলো হচ্ছে মূলত র্যামের কাজ। তো আমাদের অনেকেই র্যাম ব্যবহার করার ক্ষেত্রে কিছু বিষয় দেখেন যে র্যামের ভিতরে লেখা থাকে যে DDR3 বা DDR4। তো এগুলো হচ্ছে র্যাম আর DRAM-এর বিভিন্ন টাইপস। তো DRAM-এর বিভিন্ন টাইপস এখানে DDR3 বা DDR4, এখানে DDR বলতে বোঝায় ডাবল ডাটা রেট। এখানে আর 3, 4 বা বিভিন্ন ধরনের যে সংখ্যাগুলো ওইগুলো জেনারেশনকে বোঝায়, যেরকম আমরা 3G 4G ওইরকম বলছি, ওইরকম জেনারেশনকে বোঝায়। এখানে DDR3 হচ্ছে ডাবল ডাটা রেট থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্মের যে র্যাম বা DDR যে র্যামগুলো ওইগুলা। আর এখানে DDR4 হচ্ছে ডাবল ডাটা রেট ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্মের যে র্যামগুলা। তো এখানে বেসিক কিছু ডিফারেন্স থাকে। যদি আমরা এখন আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে DDR3 ভালো না DDR4 ভালো। এখানে আমাদের চতুর্থ প্রজন্মের বা অনেক ডিফারেন্স রয়েছে। তো এখানে অনেক টেকনিক্যাল কিছু ডিফারেন্স রয়েছে, তবে এদের মধ্যে বেসিক যে ডিফারেন্সগুলো ওইগুলো হচ্ছে আমাদের যে DDR4 যে র্যামগুলো ওইগুলো DDR3 থেকে পাওয়ার কনজিউমিং কম, মানে যে বিদ্যুৎ অনেক কম সাশ্রয়ী। তারপরে এগুলোর হায়ার মডিউল ডেন্সিটি, এগুলোর মধ্যে তথ্য সংরক্ষণের ডেন্সিটি অনেক বেশি থাকে। আপনি ইচ্ছা করলে এগুলোকে ইনক্রিজ করতে পারেন বা যে টেকনোলজিটাকে ইনক্রিজ করতে পারেন। দ্য ফাস্টার ডাটা ট্রান্সফার রেট বা এগুলো তথ্যগুলো DDR3 থেকে DDR4 অনেক দ্রুত ট্রান্সফার করতে পারে। তারপরে এগুলো যে DDR4 যে আমাদের DDR3 যে র্যামটা, DDR3 র্যাম থেকে DDR4 70% ফাস্টার কাজ করে বা ফাস্টার ট্রান্সফার করতে পারে। তো আর এখানে DDR4 এর অনেকগুলো
সুবিধা রয়েছে, যেমন লোয়ার সিগন্যালিং স্ট্যান্ডার্ড, রিডিউস পাওয়ার, এক্সটি, ফ্রি ফেস, ডাইনামিক ওডিডি ইমপ্রুভড ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের টেকনিক্যাল টার্মে কাজ করে। আর এগুলো ডিআইএমএম কিন্তু অনেক বেশি হয়ে থাকে DDR4 এর। আর এখানে যে আমাদের ক্লক স্পিড মানে যে DDR4 এর যে ক্লক স্পিড ওইটা অনেক বেশি থাকে কম্পেয়ার টু DDR3 র্যাম। তো এখানে যে কম্পেয়ার করতে গেলে দেখা যায় যে এখানে আমাদের যে DDR3 র্যামের যে ক্লক স্পিড মানে প্রতি সেকেন্ডে যে র্যামের যে গায়ে একটা ক্লক থাকে ওইটা আর কি, ওইটাকে বলা হয় ক্লক স্পিডে। আর ওই ক্লকের মাধ্যমে এগুলো স্পিড বা গতি মাপা হয়। তো এখানে ওই ক্লকের প্রতি সেকেন্ডে DDR3-তে 800 মেগাহার্জ থেকে 2133 মেগাহার্জ পর্যন্ত ইলেকট্রিক ফ্লো এর মাধ্যমে তথ্যগুলো সংরক্ষণ করে থাকে। কিন্তু ওইখানে DDR4 এর ক্ষেত্রে তথ্যগুলো 2133 মেগাহার্জের মাধ্যমে সংরক্ষণ করতে পারতেছে। এখানে বুঝতে পারতেছেন যে তথ্যগুলো অনেক তাড়াতাড়ি সংরক্ষণ করতে পারতেছে বা ট্রান্সফার করতে পারতেছে। তো এই জন্য DDR4 র্যামগুলো এই মুহূর্তে এখন পর্যন্ত ভালো। তো এখন টপিক্সটা মূলত ক্লোজ। তো আমাদের এখন অনেকেই প্রশ্ন থাকতে পারে আমাদের কী ধরনের বর্তমান যুগে কী ধরনের র্যাম কেনা উচিত বা বাই করা উচিত। তো এই ক্ষেত্রে আমার সাজেস্ট হবে বর্তমানে মোবাইলের ক্ষেত্রে 6GB র্যাম, অ্যাটলিস্ট মোবাইলে 6GB র্যাম থাকা জরুরি। কারণ আমাদের যে অ্যাপসের সাইজগুলো বর্তমানে আরও বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অ্যাপস থেকে যে স্টোরেজ থেকে যে অ্যাপসের বিভিন্ন ডাটাগুলো সিপিইউতে আনতে বেশি জিবি র্যামের প্রয়োজন হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের যদি আমরা 4GB যেখানে আমরা 3GB বা 4GB র্যাম ইউজ করি, সেখানে দেখা গেছে যে ট্রান্সফারের রেট কম বা তথ্যগুলো অনেক ধীরে ধীরে আসছে। তো এই জন্য আমাদেরকে এই ক্ষেত্রে আমাদেরকে 6GB র্যাম, অ্যাটলিস্ট 6GB র্যামের মোবাইলগুলো কেনা উচিত। আর কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রে বিষয়টা 6GB বা 8GB মিনিমাম থাকা উচিত আমাদের কম্পিউটারের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কী হয়, বিষয়গুলো অনেক স্পিডে কাজ করা যেতে পারে। তো আজকের বিষয়টা এই পর্যন্তই। তো আমাদের এক্সপ্লেনেশনগুলো যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, যাতে আমরা একটু ইন্সপিরেশন পাই। তো টাটা, বাই বাই।